মেজর জিয়ার খুনি মুজাফফর হোসেন প্রভাবশালী কয়েকজন নেতার নাম তিনি ফাঁস করেছেন। ফজলুর রহমানের মতো একজন লোক, একজন মুক্তিযোদ্ধা, তার নাম তিনি ফাঁস করেছেন। তাকে রিমান্ডে দেওয়ার পরে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু কোনো বিচার হয়নি। বিচারটা হয়েছে একটা মিউটিনি। ভারতে গিয়ে দুইটা নাম উনি ব্যবহার করেন। ওখানে কাগজপত্র তৈরি করে, পাসপোর্ট তৈরি করে উনি কিন্তু অনেক দেশ ঘুরে বেরিয়েছেন। 1996 সালে আওয়ামী লীগ আসার পরে মেজর মুজাফফর বাংলাদেশের বর্তমান টক অব দ্য ইস্যু জিয়াউর রহমানের হত্যা। তবে এবার সে রহস্যের জট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। বেরিয়ে এসেছে মাস্টার মাইন্ডও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড শুধু সেনা অভ্যুত্থান নয়, নির্মম ওই হত্যার নেপথ্যে কারা, সেই প্রশ্নের উত্তর আজও অজানা। ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের পরিচয় জানার সুযোগ সৃষ্টি হয়েছে। তাহলে কি বাবার পরে তারেক রহমানকেই দুনিয়া থেকে শেষ করতে দেশে এসেছিলেন খুনি মুজাফফর? দর্শক, দেশের এক প্রবীণ এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদের মুখ থেকে আসা এই একটিমাত্র সতর্কবার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ধরা পড়ল ৪৫ বছর ধরে পলাতক থাকা এক মাস্টারমাইন্ড। যে ব্যক্তি ৪ দশক আগে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় দেবার নেপথ্যে কাজ করেছিলেন, সে হঠাৎ এই ২০২৬ সালে কেন আবার ঢাকায় ফিরে এলো, তাও আবার বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়? তবে কি বাবার পর এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানকেই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবার কোনো মেগা ব্লুপ্রিন্ট নিয়ে এই স্লিপার সেল কাজ শুরু করেছিল? বলবো, আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসলাম, প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক পথেই আগাচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কাটাতার বেষ্টিত ওই দেশটি, দাদাগিরি ফলানো ওই দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে কঠিনভাবে নাকশ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বছর ধরে পলাতক থাকা এক মাস্টারমাইন্ড, যে ব্যক্তি ৪ দশক আগে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে চিরতরে বিদায় দেবার নেপথ্যে কাজ করেছিলেন, সে হঠাৎ এই ২০২৬ সালে কেন আবার ঢাকায় ফিরে এলো, তাও আবার বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায়? তবে কি বাবার পর এবার খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানকেই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেবার কোনো মেগা ব্লুপ্রিন্ট নিয়ে এই স্লিপার সেল কাজ শুরু করেছিল? বলবো, আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম, বঙ্গভবনে গিয়ে বলে আসলাম, আপনাকে গুলি করে। ডিসেম্বরের ডেডলাইন আর ভূরাজনীতির এক অবিশ্বাস্য সমীকরণে আজ উন্মোচিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইন্টেলিজেন্স ওয়ার বা গোয়েন্দা যুদ্ধের এক শিহরণ জাগানিয়া অধ্যায়। দর্শক, চলুন সরাসরি এই রুদ্ধশ্বাস খবরের মূল অংশে প্রবেশ করা যাক। ২০২৬ সালের নির্বাচনের পর দেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বা রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ ওলটপালট হয়ে গেছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এক নতুন যুগের সূচনা করেছে। কিন্তু এত বিপুল জনপ্রিয়তার পরেও একটি অদৃশ্য বিপদের কালো ছায়া যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর এই নেতৃত্বকে। অতি সম্প্রতি জামাত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রকাশ্যেই জনসভায় অত্যন্ত কড়া ভাষায় একটি শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, যে কোনো মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীকে চিরতরে সরিয়ে দেবার একটি গভীর ষড়যন্ত্র চলছে। ক্ষমতার স্বার্থে তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন করতে সম্পূর্ণ কঠোরভাবে নিষেধ করেছিলেন। আর এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিস্ফোরক সতর্কতার ঠিক পরপরই ডিবির জালে ধরা পড়ে সেই মুজাফফর হোসেন। এই দুই ঘটনার কাকতালীয় টাইমিং প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল এলিমিনেশন প্রজেক্ট বা সরিয়ে দেবার মিশন অত্যন্ত নীরবে কাজ করে যাচ্ছিল। দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করেই ২০২৬ সালে কেনই বা ঢাকার বুকে ফিরে আসলো? আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে এক্সক্লুসিভ ডাটা এখন বেরিয়ে আসছে, তা শুনলে যে কোনো সাধারণ মানুষের গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্রগুলো প্রায় নিশ্চিত যে দীর্ঘ ৪.৫ দশক ধরে পলাতক থাকা মুজাফফরের এবারের মিশন কোনো সাধারণ আত্মগোপন ছিল না। তার একমাত্র প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮১ সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই ব্যক্তি প্রতিবেশী দেশের বিশেষ গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদহ এবং কলকাতার বিভিন্ন সেফ হাউসে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় করত। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বিগত ফেসিবাদী সরকারের দীর্ঘ ১৫ বছরে পুরোটা সময় জুড়েই এই মুজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিলেন। বিগত সরকারের গোপন প্রোটোকল তাকে সম্পূর্ণ আড়াল করে রেখেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন সেই ফেসিবাদের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ঠিক তখনই সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করেই ওপারে পালিয়ে যায়, অর্থাৎ ভারতে গা ঢাকা দেয়। এরপর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় এন্ট্রি নেয় এই দুর্ধর্ষ ক্যাডার। ক্রাইম সিন্ডিকেট এবং পলিটিক্যাল মাস্টার প্ল্যানের সবচেয়ে বড় সূত্রটি লুকিয়ে আছে একটি নির্দিষ্ট মাসের ভেতর, আর সেটি হলো ডিসেম্বর।
গোয়েন্দা নথির চরম দাবি অনুযায়ী একটি সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়েই দেশে ফিরেছিলেন এই মুজাফফর। তার মূল উদ্দেশ্যই ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা দেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং ইমার্জেন্সি বা জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় বা ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। দর্শক, পুরো বিষয়টি বোঝার জন্য আবার একটু পেছনের দিকে নজর দেওয়া যাক। ঠিক সেই কারণেই কি ভারতে বসে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। অর্থাৎ ভেতরের প্লটটি ছিল অত্যন্ত সুনিপুণ। দেশের ভেতরে থাকা পার্সেল তাদের চূড়ান্ত মিশন সফল করবে, আর সেই বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়েই পতিত স্বৈরাচার এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আহরণ করবে। এটি ছিল মূলত একটি কোঅর্ডিনেটেড স্টেট ক্যাপচার বা রাষ্ট্র দখলের সুপরিকল্পিত জাল। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে একটি নির্দিষ্ট মহল? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান সরকারের অত্যন্ত ডাইনামিক এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ভেতর। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্প তৈরি হয়েছে। চীনের সাথে একের পর এক মেগা ইকোনমিক চুক্তির স্বাক্ষর, বিগত সরকারের আমলে করা প্রতিবেশী দেশের অর্থাৎ ভারতের ইকোনমিক জোন চুক্তি বাতিল ঘোষণা এবং পাকের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের এক অভাবনীয় উন্নয়ন, এই সবকিছুই একটি বিশেষ মহলের নীতি নির্ধারকদের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন, সাহসী এবং বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই পথের সবচেয়ে বড় কাঁটাটিকে চিরতরে সরিয়ে দিতে তারা তাদের পুরনো এবং অত্যন্ত বিশ্বস্ত অ্যাসেট বা ঘুঁটি মুজাফফরকে মাঠে নামিয়েছিল। ঠিক যেই ঘুঁটি ব্যবহার করে 4 দশক আগেই তারা সফল হয়েছিল, আবার সেই একই প্লেবুক অনুসরণ করার চেষ্টা করা হচ্ছিল। তবে ষড়যন্ত্রকারীরা একটি বিশাল হিসাব মেলাতে ভুলে গিয়েছিল। বর্তমান বাংলাদেশ আর আগের মতো অরক্ষিত এবং ইন্টেলিজেন্স ব্লাইন্ড নেই। ঢাকার মাটিতে এখন কাউন্টার এসপিওনাজ বা পাল্টা গোয়েন্দাগিরির এক চরম স্নায়ুযুদ্ধ চলছে। ঢাকার বুকে যখন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থার এজেন্টরা তৎপর হবার চেষ্টা করছে, ঠিক তখনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা ISI পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ ভূমিকা পালন করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মধ্যেই ফসকে যায় প্রতিপক্ষের পুরো চাল। তাদের বিশেষভাবে ট্রেনিংপ্রাপ্ত এই স্লিপার সেল মুজাফফর শেষ পর্যন্ত ডিবির অত্যন্ত নিখুঁত এবং আধুনিক ফরেন্সিক ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। দর্শক, এবার একটু লজিক্যালি ভাবুন। দীর্ঘ 45 বছরেও যে ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়নি, যাকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছিল, তাকে হঠাৎ করেই খুঁজে পাওয়ার পেছনে কোনো আন্তর্জাতিক কাউন্টার ইন্টেলিজেন্সের বিশেষ সিগন্যাল বা সহায়তা না থাকলে কোনোভাবেই তা এত দ্রুত সম্ভব হতো না। আর এই অ্যারেস্টের সাথেই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক এলিমিনেশন, অর্থাৎ নতুন সেই প্রজেক্টের পুরো মহাপরিকল্পনা। প্রায় 4 যুগেরও বেশি সময় ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা এই মুজাফফরের গ্রেপ্তারি কেবল একজন শীর্ষ নেতার জীবন রক্ষা করেনি, বরং খুলে দিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় এবং অমীমাংসিত এক অন্ধকার অধ্যায়ের তালা। সংশ্লিষ্ট এবং নির্ভরযোগ্য গোপন সূত্র থেকে জানা যায়, মোজাফফর হোসেনের সামরিক জীবনের শুরুটা ছিল অত্যন্ত বিতর্কিত। সে মূলত বিগত আমলের অত্যন্ত বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। পরবর্তীতে ওই বাহিনী বিলুপ্ত হলে তাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। পুরনো সেই আনুগত্য এবং কোনো দীর্ঘমেয়াদী ক্ষোভ কি তাকে সেই 1981 সালের ট্র্যাজেডিতে উদ্বুদ্ধ করেছিল, নাকি এর পেছনে ছিল ওপার বাংলার কোনো সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট? দর্শক, 1981 সালের সেই ঘটনার পর তৎকালীন সেনাপ্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ এবং তার মিত্রদের দ্রুততম সময়ের মধ্যে ফাইল ক্লোজ করার সেই রহস্যজনক ভূমিকা নিয়েও আজ নতুন করে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন সচেতন মহল, বুদ্ধিজীবী এবং রাজপথের জনতা এই ঘটনার চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠনের জোর দাবি তুলছেন। ক্ষমতার পালা বদলের পর তারেক রহমানের নিখুঁত এক মাস্টার স্ট্রোকে সে আজ খাঁচায় বন্দী। কিন্তু গল্পটা শুধু এই গ্রেফতারের নয়, এই খুনের পেছনের আসল রহস্য জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঠিক 13 দিন আগে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা? এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর এক সুগভীর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব, কোনো কাটসার ছাড়া একদম ভিতর থেকে পুরো রহস্যের জট খুলব আজ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একটু শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তবে এখনই আমাদের এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলেন বিসমিল্লাহ বলে মূল আলোচনার গভীরে ঢোকা যাক। বন্ধুরা, সময়টা 1981 সালের 30 মে, স্থান চট্টগ্রাম সার্কিট হাউস। গভীর রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তার অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ঘটনার পর সামরিক আদালতের বিচারে 12 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1982 সালের বাকিদের ফাঁসি কার্যকর হলেও অলৌকিকভাবে পার পেয়ে যান এই মেজর মোজাফফর হোসেন। মামলার নথিপত্র অনুযায়ী এই মুজাফফরই ছিলেন সেই নির্মম জল্লাদ যিনি 30 মে রাতে সার্কিট হাউসের অন্ধকার ফুরে প্রথম রাষ্ট্রপতির ঘরের সামনে যান, জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং ঠান্ডা মাথায় সরাসরি গুলি চালান। শুধু তাই না, জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে গোপনে কবর দিয়ে আসার পেছনেও এই মুজাফফরের হাত ছিল। আর এই দুর্ধর্ষ খুনি দীর্ঘ 45 বছর ধরে পৃথিবীর বুক থেকে যেন স্রেফ হাওয়া হয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশের রাষ্ট্রপতিকে খুন করে খুনিরা কিভাবে হুট করে উধাও হয়ে যায়?
প্রশ্ন জাগতে পারে। একটু গভীরভাবে পুরো টাইম লাইনটা লক্ষ্য করলে আপনাদের সামনে একটি রহস্যময় নাম চলে আসে, যার নাম শেখ হাসিনা। 1981 সালের মে মাসে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছিল। দীর্ঘ নির্বাসন শেষে 17 মে ভারত থেকে দেশে ফেরেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উদারতার কারণেই কিন্তু সেদিন শেখ হাসিনা দেশে ফেরা সম্ভব হয়েছিল। কিন্তু এই উদারতার প্রতিদান জিয়াউর রহমান আসলে কি পেয়েছিলেন? মৃত্যু। শেখ হাসিনা দেশে ফেরা ঠিক 13 দিনের মাথায় 30 মে কাল রাতে চট্টগ্রামে রচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সার্কিট হাউসে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা যেভাবে আচমকা ও রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, কোনো সেনা টহল রাখা হয়নি, তা কোনো সাধারণ গাফলতি হতে পারে না। এই যে 13 দিনের ব্যবধানে দুটো এত বড় বড় ঘটনা ঘটলো, শেখ হাসিনার দেশে ফেরা এবং তার ঠিক পরপরই জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এই দুটোর মধ্যে কি কোনো অদৃশ্য সুতো গাঁথা ছিল? শেখ হাসিনাকে দেশে পাঠানোর এবং ঠিক তার পরপরই জিয়া হত্যাকাণ্ড। আজ 45 বছর পর এই টাইমিং নিয়ে নতুন করে আবার প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেন এটি ছিল জিয়াউর রহমানকে সরিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষমতা রাজনীতিতে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার এক দীর্ঘমেয়াদী চক্রান্ত। হত্যাকাণ্ডের পর খুনিদের পালিয়ে যাওয়ার রুটটি লক্ষ্য করলে এই সন্দেহ আরো বেশি তীব্র হয়। যখন সাধারণ মানুষ ও দেশপ্রেমিক সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন মেজর মুজফ্ফর ও তার সহযোগীরা বোরকা পরে ছদ্মবেশে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে সরাসরি ভারতে পালিয়ে যান। একটাবার ভাবেন, একবার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে খুন করে এতগুলো লোক সীমান্ত দিয়ে পার হয়ে ওপারে নিরাপদ আশ্রয় পেয়ে গেল, অথচ কেউ কিছু জানলই না। খুনিরা খুব ভালো করেই জানতো ভারতে গেলেই তারা নিরাপদ, কারণ জিয়াকে হত্যার ব্লুপ্রিন্ট হয়তো সেখান থেকেই সুনিপুণভাবে পরিচালনা করা হয়েছিল। কিন্তু রাজনীতির পাশার দান কখন যে উল্টে যায় তা কেউ আসলে বলতে পারে না। 2024 সালের আগস্ট মাসের ছাত্র জনতার তুমুল গণঅভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে সেই ভারতেই পালিয়ে গেলেন, তখন বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের অন্যতম প্রধান রূপকারক হলেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নতুন সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানের স্পষ্ট নির্দেশ ছিল, স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের কোনো খুনিকে দেশের মাটিতে আর ছাড় দেওয়া হবে না। এই কড়াবার্তার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির অত্যন্ত গোপনে মাঠে নামছে তারা। গোয়েন্দারা জানতে পারেন মুজফ্ফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করে। মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা বনানীর সেই বাড়িটি চিহ্নিত করে। কিন্তু মুজফ্ফর তো চেহারা বদলে ফেলাইছে, তাকে চেনা যাবে কিভাবে? এখানেই ডিবির কাছে ছিল একটা অকাট্য টেকনিক্যাল প্রমাণ। পুরনো ফাইল অনুযায়ী মুজফ্ফরের নাকের ঠিক নিচে একটা নির্দিষ্ট জন্মদাগ বা তিল ছিল। গত বুধবার রাতে তিনি ডিবির এয়ারটেল অফিসে কর্মী সেজে ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে। মেয়েটির খোঁজ করার বাহানায় যখন বৃদ্ধ মুজফ্ফর দরজায় গেলেন, গোয়েন্দাদের তীক্ষ্ণ চোখ সরাসরি গিয়ে পড়ে তার নাকের নিচের সেই তিলটিতে। নিশ্চিত হওয়ার জন্য তারা যখন জিজ্ঞেস করেন, মুরব্বি, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? তখন অতি আত্মবিশ্বাসের চোটে বৃদ্ধ নিজের আসল নামটা মুখে এনে বললেন, আমি মুজফ্ফর, মেয়ের বাবা। বাস, নিজের মুখ থেকে বের হওয়া নামটাই তার 45 বছরের ছদ্মবেশের প্রাচীর 1 সেকেন্ডে গুড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে তার হাতে উঠে গেল ডিবির হ্যান্ডকাফ। মেজর মুজফ্ফর এই গ্রেফতার শুধু একটি সাধারণ আসামি ধরার ঘটনা নয় বন্ধুরা, এটি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম বড় একটা মাস্টার স্ট্রোক। মুজফ্ফরকে গ্রেফতার করার পর আইনি প্রক্রিয়া শেষ ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। সবচেয়ে বড় খবর হলো, গ্রেফতারের পর গোয়েন্দাদের জেরার মধ্যে ইতিমধ্যেই তিনি মুখ খুলতে কিন্তু শুরু করছে। তো এই মুজফ্ফর যা কিছু বলতেছে তার মুখ থেকে একে একে বেরিয়ে আসতেছে সেই রাতের হারহিম করা সব সত্য। কিভাবে জিয়ার লাশ পাহাড়ি অঞ্চলে দাফন করা হয়েছিল, কিভাবে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এই প্ল্যান সাজানো হয়েছিল, সব সত্য এখন দিনের আলোর মতো পরিষ্কার। মুজফ্ফর হলো সেই কালো রাতের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া, আর তার কাছ থেকে এখন জানা সব সম্ভব হবে। সেদিন সার্কিট হাউসে নিরাপত্তা কার ইশারায় সরানো হয়েছিল, খুনিদের সীমান্ত পার করে ওপারে নিরাপদ আশ্রয় দেওয়ার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কি ভূমিকা ছিল? আর সবচেয়ে বড় কথা, শেখ হাসিনার দেশে ফেরা এবং জিয়া হত্যাকাণ্ডের মধ্যে কোনো গোপন আঁতাত ছিল কিনা? আইনের হাত যে কত লম্বা এবং সত্যকে যে চিরকাল চাপা দিয়ে রাখা যায় না, 45 বছর পর মেজর মুজফ্ফরের এই পতন যেন তারই এক জীবন্ত প্রমাণ। শেখ হাসিনা যে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, 45 বছর আগে জিয়ার খুনিরাও ঠিক একই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। এই ঐতিহাসিক যোগসূত্র আজ আর কোনোভাবেই অস্বীকার করার কিন্তু উপায় নাই। জাতি আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই অজানা সত্যগুলো জানার জন্য, যা এত বছরগুলো ধামাচাপা দিয়ে ধরে রাখা হয়েছিল। আজকের এই পুরো ঘটনা এবং পিছনের সুগভীর রাজনৈতিক বিশ্লেষণ থেকে আপনারা আসলে কি বুঝতে পারলেন? 45 বছর পর এই মূল ঘাতকের গ্রেফতার এবং তারেক রহমানের এই রাজনৈতিক চালকে আপনারা আসলে কিভাবে দেখতেছেন? শেখ হাসিনার দেশে ফেরা এবং তার ঠিক 13 দিনের মাথায় জিয়াউর রহমানের এই নির্মম হত্যাকাণ্ড, এই দুটো টাইমিং কি আসলেই কোনো কাকতালীয় বিষয় ছিল? আসসালামু আলাইকুম। মেজর মুজফ্ফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজফ্ফর। তাই গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং
বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যেই বাসায় গুলশানে ছিলেন, খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল, কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাঁড়িয়ে রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গেছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় নাই, দাঁড়িয়ে রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। তাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না। আমার নিজের রিলেটিভ, তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার, তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোনো একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায় তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে। তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। একমাত্র অপরাধ আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিক করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল 15 বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপর করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাঁড়িয়ে রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল 15 বছর এইভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার 24-এর পরও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন নাটক হয়েছে, এই শিরিন শারমিন এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়ে দেয়, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হইল, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। 24 পদাতিক ডিভিশনে আপনি সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তাদের আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন, কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন।
যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।